আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব যে কেপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্র প্রতিপাদন। অর্থাৎ আমরা এই যে আহ, এতদিন যে কয়েকটি লেকচার আমরা দিয়েছিলাম সেই লেকচারগুলো ছিল আমাদের জন্য খুবই বেসিক এবং কনসেপ্ট থেকে। এখন কিন্তু আমরা এই লেকচারের মাধ্যমেই আস্তে 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 আমরা একটু অ্যাডভান্স লেভেলের দিকে প্রবেশ করতেছি। তো যাই হোক, আমরা হচ্ছে কেপলারের সূত্রগুলো আমরা দেখেছিলাম যে কেপলার আমাদের 3টা সূত্র প্রদান করেছিলেন। তো আমরা মূলত যতগুলো সূত্র প্রতিপাদন করব বা প্রমাণ করব বা প্রতিষ্ঠা করব, সেগুলো মূলত কেপলারের 3য় সূত্র থেকেই আসলে করা হবে। অর্থাৎ যদি নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কেপলারের সূত্র প্রতিপাদন করতে হয়, আর তাহলে আমরা কি করব, কেপলারের 3rd লটা আমরা প্রমাণ করব। অথবা কেপলারের সূত্র থেকে যদি নিউটনের সূত্র প্রতিপাদন করতে হয়, তাহলে আমরা কেপলারের 3rd ল থেকে নিউটনের সূত্র প্রতিপাদন করব। অর্থাৎ সূত্র প্রতিপাদন, প্রতিষ্ঠা বা প্রমাণ, এই ব্যাপারগুলো আসলেই আমরা আসলে কেপলারের 3য় সূত্রটা নিয়েই কাজ করব। ওকে, তো এখন চলুন আমরা কেপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্রটি দেখব। যেহেতু ইতিপূর্বে আমরা কেপলারের সূত্র এবং মহাকর্ষ সূত্র, মানে বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্র, এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা বেসিক ক্লাসগুলো দিয়েছি। এখন আমরা এদের ব্যবহার করে কিভাবে এক একটা রাশি বিল্ড আপ করতে হয় সেগুলো আমরা দেখব। তাহলে চলুন আমরা শুরু করি। আমাদের এই যে প্রতিপাদন বা প্রতিষ্ঠা বা প্রমাণ, এই প্রশ্নগুলোই হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলোই আসলে ম্যাক্সিমাম সময় আমাদের পরীক্ষাতে আসবে। ফলে এই থিওরি ক্লাসগুলো আপনারা কিন্তু খুব খুব মনোযোগ সহকারে করবেন। এখন আমরা কি করব, আমরা একটা থিওরি একটা ক্লাসের মধ্যে পড়ব। এতে কি হবে, আমাদের ক্লাসের কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং আপনারা দেখা গেছে ওই একটা ক্লাসে খুব ভালো মনোযোগ দিতে পারবেন। দেখা গেছে আমি একটা ক্লাসের মধ্যে 3 থেকে 4টা বা 2 থেকে 3টা থিওরি যখন বুঝাবো, অর্থাৎ এরকম গাণিতিক সমস্যা, তখন দেখবেন যে আপনার ওইটা বোরিং লাগবে। ফলে আপনি যখন একটা থিওরি একটা ক্লাসের মধ্যে শিখতেছেন, সেটা হয়তো 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, যতক্ষণ সময় লাগে লাগুক, আপনি ওই একটা থিওরি যখন পড়বেন, আপনি সেটা প্রত্যেকটা লাইন পাই টু পাই আমরা কিভাবে ব্যাখ্যা করতেছি সেগুলো আপনি দেখতেছেন, শিখতেছেন এবং তার সাথে সাথে আপনি নোট করতেছেন। ফলে আপনি এইটার জন্য একটা সুন্দর প্রপার সময় পাচ্ছেন এবং এই ক্লাসটা যখন শেষ হবে তখন আপনি সাথে সাথে এই প্রশ্নটা আরেকবার প্র্যাকটিস করতে পারতেছেন। ফলে আপনার একটু রিল্যাক্স টাইম বা একটু বিরতি কিন্তু পাচ্ছেন। ফলে আপনারা কখনোই এরকম মনে করবেন না যে আমাদের লেকচারগুলো 15 মিনিটের হচ্ছে, 25 মিনিটের হচ্ছে, 30 মিনিটের হচ্ছে, আবার কোনোটা 10 মিনিটের হবে, 7 মিনিটের হবে, 5 মিনিটের হবে। আমাদের ক্লাসগুলো কখনোই মিনিট দিয়ে হিসাব করবেন না। আপনারা চেষ্টা করবেন যেই টপিকটা ভাইয়া বুঝাচ্ছে বা বোর্ডের পিছনে যেই টপিকটা আছে সেই টপিকটা আপনি বুঝতে পেরেছেন কিনা। এখানে অনার্সে হচ্ছে টপিক মেন, এখানে ক্লাস কত মিনিট কত ঘন্টা সেটা মেন না। তাহলে শুরু করে দেই। আমাদের প্রতিপাদনগুলোর ক্ষেত্রে প্রথমেই আমাদের কি করতে হবে, একটু বর্ণনা করতে হবে। আপনারা যেহেতু ফার্স্ট ইয়ারে, এখন অনার্স ফার্স্ট ইয়ারে নিউ মাত্র অনার্সের জার্নি শুরু করবেন, আপনাদের বলে রাখি, যখনই কোনো ইকুয়েশন, সমীকরণ আপনাকে প্রতিপাদন করতে দিবে, তখন ওই সমীকরণ বা ইকুয়েশন বা রাশিমালা সেটার মানে শুরু করার পূর্বে একটু বর্ণনা দিতে হয়। 1 লাইন, 1.5 লাইন বা 2 লাইন, বা কোনোটা 5-6 লাইনের বর্ণনা থাকে। আবার কিছু রাশি আছে, সমীকরণ আছে যেগুলোর কোনো বর্ণনাই প্রয়োজন পড়ে না, সেগুলো যেমন দেওয়া আছে এখান থেকে শুরু করা যায়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বর্ণনাটা দিতে হয়। তাহলে এইখানে বর্ণনাটা কি আছে, যে কেপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্র, এটা হচ্ছে হেডলাইন, আমার হেডিংটা। এই হেডিংটা আপনার পরীক্ষা না দিলেও চলবে, আপনি ডাইরেক্ট সূত্র এইভাবে শুরু করতে পারেন যে উত্তর। পরীক্ষায় আসলে এটা উত্তর থেকে শুরু করে কোথা থেকে লেখা শুরু করবেন, ধরা যাক থেকে আপনি লেখা শুরু করতে পারেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধরা যাক M1 ভরের একটি গ্রহ, অর্থাৎ M1 ভরের একটি গ্রহ সূর্যকে চারদিকে B সমদ্রুতিতে আর ব্যাসার্ধ কক্ষপথে ঘুরছে। তাহলে মনে করুন এইখানে এটা হচ্ছে একটা সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে আমার একটা পৃথিবী, এখানে পৃথিবী বা আমরা বলতে পারি M ভরের একটি গ্রহ, সেটা যে কোনো গ্রহ হতে পারে। এইরকম একটা গ্রহ যেটা হচ্ছে তার মাস হচ্ছে M। এই M ভরের গ্রহটা কি করতেছে, একে কেন্দ্র করে ঘুরতেছে। আমরা কেপলারের সূত্রগুলোর মধ্যে যখন পড়েছিলাম, কেপলারের ফার্স্ট ল থেকে আমরা দেখেছি যে
সূর্যকে যে কোনো একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে কি করে গ্রহগুলো আবর্তন করে, সেই কনসেপ্টটাই এখানে নিয়ে আসা হয়েছে। যে এটা হচ্ছে m1 ভরের একটা বস্তু, m1 ভরের একটা বস্তু হচ্ছে এই যেটা, এবং দেখা গেছে যে এটা কি করতেছে, সূর্যের চারদিকে তার ভেলোসিটি কত, অর্থাৎ এই যে তীর চিহ্ন যেটা দিছি এটা হচ্ছে দ্রুতি v, আমি বিটাকে তীর চিহ্নের মাধ্যমে রাখলাম, এবং সে কতটুকু সমদ্রুতিতে সমদ্রুতিতে যাচ্ছে এবং কতটুকু ব্যাসার্ধ নিয়ে সে করতেছে। ফলে সূর্য থেকে এই গ্রহের ব্যাসার্ধ আমরা আর ধরতেছি, অর্থাৎ আর ব্যাসার্ধ নিয়ে এই ব্যাসার্ধটা কিন্তু গড় একটা ব্যাসার্ধ হবে, কারণ এইখানে যখন থাকবে সূর্য আর গ্রহের মধ্যে যেই দূরত্ব থাকবে এই পয়েন্টে যখন থাকবে তখন কিন্তু এক থাকবে না। ওকে, তো যাই হোক, এইটা যেহেতু প্রতি সেকেন্ডে সেকেন্ডে ব্যাসার্ধের ভ্যালু চেঞ্জ হবে, ফলে ওর সর্বোচ্চ চেঞ্জ এবং সর্বনিম্ন চেঞ্জকে আমরা গড় করলে আমরা টোটাল ব্যাসার্ধ আরকে পেয়ে যাই। সেই আর হচ্ছে আমাদের একটা অ্যাভারেজ ভ্যালু হিসেবে কাজ করতেছে, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে এই আরটা, অর্থাৎ এটা এইখানেও গেলেও আমরা যেহেতু মান বেশি এখানে যেহেতু কম, তাহলে আমরা এটাকে গড় করে অ্যাডজাস্ট করে নিয়েছি। ফলে আরটা হচ্ছে কি তার ব্যাসার্ধ, অর্থাৎ এই আর পরিমাণ ব্যাসার্ধ নিয়ে সে একটা সূর্যকে প্রদক্ষিণ করতেছে কি এমন ভরের একটা বস্তু, এবং তার যে বস্তুটার দ্রুতি বা ভ্যাগ আমরা যেটা বলি, অর্থাৎ ভ্যাগ মানে তার দিক থাকবে। এখন এই জায়গায় যেহেতু দিক নেই, ফলে আমরা দ্রুতি উল্লেখ করতেছি, সেই দ্রুতিটা হচ্ছে কি ভি। ওকে, তাহলে যেহেতু এইভাবে একটা সিস্টেম আমরা এখানে দেখতেছি, এই সিস্টেমের মধ্যে তাহলে কি থাকবে, কেন্দ্রমুখী বল থাকবে অবশ্যই। তাহলে এক্ষেত্রে সূর্যের কেন্দ্রমুখী বল, অর্থাৎ এই যে বস্তুটা সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, ফলে সূর্যের দিকে একটা কি মানে একটা ফোর্স কাজ করবে এখানে, কেন্দ্রমুখী বল, কেন্দ্রের দিকে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে তাহলে সূর্যের কেন্দ্রের অভিমুখে একটি বল ক্রিয়া করে, এটি কি বল, কেন্দ্রমুখী বল। আর আমরা জানি কেন্দ্রমুখী বলের রাশিমালা হচ্ছে যে কেন্দ্রমুখী বল F সমান সমান কত, mv² ডিভাইডেড বাই আর। এই ইকুয়েশনটা আপনাদের মনে রাখতে হবে, এবং দেখা গেছে এই mv² ডিভাইডেড বাই আর এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এইগুলা কিন্তু আপনারা এইচএসসিতে শিখে আসেন, এইচএসসি এই আপনারা এই লেভেলে কিন্তু শিখে আসছেন। ফলে এখানে আমরা কিন্তু আর F সমান সমান mv² ডিভাইডেড বাই আর দেখাচ্ছি না এই মুহূর্তে, যেহেতু এই সমীকরণটা বা সূত্রটা এটার জন্য কেন্দ্রমুখী বলের জন্য সত্য, তাই আমরা এটাকে কিন্তু ধরে নিচ্ছি আপনাদের জন্য। ওকে, এখন এই অংশটাকে আমরা কি করলাম, 1 নং সমীকরণ দিলাম। ওকে, তাহলে গ্রহটির আবর্তন কাল, তাহলে এই যে গ্রহটি এইখান থেকে যখন আসতেছে, আমি একটু ভিন্ন কালার দিয়ে আপনাদের দেখাই, যে ধরেন এই গ্রহটা যখন এইখান থেকে ঘুরে যখন আবার এই পজিশন আসতেছে, এই পজিশন যখন আসতেছে, তখন তার একটা পর্যায়ে তার কি হলো, সম্পূর্ণ হলো। তাহলে একটা পর্যায় কাল সম্পূর্ণ হবে। এই জন্য আমরা বলতেছি যে এখানে গ্রহটির আবর্তনকাল টি হলে, সেই আবর্তনকালটা যদি টি হয়, আমরা জানি যে দ্রুতি, যেটা আমরা একটু আগে খেয়াল করলাম, এই দ্রুতির সাথে আবর্তনকাল টি এর একটা রিলেশন আছে, অর্থাৎ টি এবং ভি, এই দ্রুতি এবং আবর্তনকাল এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে। সেই রিলেশনটা কি, সেই রিলেশনটা হচ্ছে ভি ইকুয়ালস টু 2π r ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে আমাদের আবর্তনকাল এবং দ্রুতির মধ্যে সম্পর্ক। তো এইটাকে আমরা এইখানে 2 নং সমীকরণ হিসাবে রেখে দিলাম। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আপনি কেন্দ্রমুখী বলের মানটাও কিভাবে আসলো দেখালেন না, দ্রুতির মানটাও কিভাবে আসলো দেখালেন না, তাহলে আমি বলবো যে আপনার ইন্টারমিডিয়েটের যে বইটা আছে, এইচএসসি লেভেলের যে ফিজিক্স বইটা আছে, সেই ফিজিক্স বই থেকে আপনি এই দুইটা সূত্রের প্রমাণ কিন্তু দেখে আসতে পারেন চাইলে, ঠিক আছে। তো আমরা এই জন্যই অনার্সে কী করব, এই ইন্টারমিডিয়েটের যে সূত্রগুলো আমরা শিখছি সেই সূত্রগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে। তো এইগুলো যেহেতু আপনাদের একদম ইন্টারমিডিয়েট লেভেলেই শেখানো হয়, এই জন্য আমরা এইগুলা আর ভেঙে দিতেছি না, কারণ এই কেন্দ্রমুখী বল F সমান সমান b² ডিভাইডেড বাই আর, অথবা দ্রুতি সমান সমান কত 2π r ডিভাইডেড বাই টি, এই যে অংশটা, এগুলো যদি আমি এখন প্রমাণ করতে যাই, এটার জন্য আলাদা আরেকটা ক্লাস লাগবে, অর্থাৎ এইটার জন্য একটা আলাদা ক্লাস, এটার জন্য আরেকটা আলাদা ক্লাস, ঠিক আছে, 2টা ক্লাস লাগবে। তো এখন এই সূত্রগুলো তো বোঝানোর কিছু নাই, যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন।
এখন এই যে দুইটা সূত্র আমরা পেলাম, খেয়াল করেন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। এই যে এম ভি স্কোয়ার যেটা আছে, এই ভি স্কোয়ারের জায়গায় যদি আমি এই ভি 2 নং এর ভ্যালুটাকে যদি আমি অ্যাড করতে পারি, বসাতে পারি, তাহলে আমার সম্পর্কটা কীরকম দাঁড়াবে? 1 এবং 2 নং সমীকরণ হতে পাই। সেটা কি? ফোর্সের ভ্যালু যেখানে আছে ফোর্স, তারপরে হচ্ছে আমাদের এম এবং আর যা আছে কোনো পরিবর্তন নাই, শুধু এই ভি স্কোয়ারের জায়গায় আমার 2 পাই আর যেটা আছে, যে 2 পাই আর বাই টি এটা দেওয়া আছে, এবং স্কোয়ারটা উপরে যেহেতু ছিল এই যে বি এর উপরে, সেই স্কোয়ারটা কিন্তু দেওয়া আছে। এইবার আমি কি করব? আমি যদি এই স্কোয়ারটার ক্যালকুলেশন করতে চাই, তাহলে স্কোয়ারটা 2কে দিয়ে দিলে হয়ে যাবে 4, স্কোয়ারটা পাইকে দিয়ে দিলে হবে পাই স্কোয়ার, স্কোয়ারটা আরকে দিয়ে দিলে হবে আর স্কোয়ার, ঠিক আছে? এবং স্কোয়ারটাকে টিকে দিয়ে দিলে টি স্কোয়ার, আর বাকি যেটা ছিল সামনে এম বাই আর, সেটা এম বাই আর থাকলো। এবার এখান থেকে দেখুন, এখানে একটা সিঙ্গেল আর, এখানে হচ্ছে দুইটা আর, তাহলে কাটাকাটি করলে উপরে শুধু একটা আর থেকে যায় স্কোয়ার থেকে, নাকি? তাহলে 4 পাই স্কোয়ার যেটা আছে সেটাকে সামনে লিখলাম, এম এবং আরকে আমরা কি করলাম? পিছনে লিখে দিলাম, ঠিক আছে? আর নিচে যেহেতু টি স্কোয়ার আছে, টি স্কোয়ারটাকে বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের জন্য 3 নং সমীকরণ, ঠিক আছে? অর্থাৎ 3 নং সমীকরণ পর্যন্ত আমরা করতে পারলাম। এর পরের অংশটুকু আমরা একটু দেখব। তো দেখুন, এরপরে হচ্ছে যে আবার কেপলারের তৃতীয় সূত্র অনুসারে পাই, যেহেতু এতক্ষণ পর্যন্ত আমরা কেন্দ্রমুখী বল এবং দ্রুতির সাথে পর্যায়কালের বা আবর্তনকালের একটা সম্পর্ক থেকে আমরা 3 নং পর্যন্ত ডেভেলপ করেছি, এখন আমরা শুধু কি করব? কেপলারের সূত্র থেকে আমরা বাকি অংশটুকুকে কমপ্লিট করে নেব। তো দেখুন এখানে কি হয়, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, মনে আছে তো? কেপলারের তৃতীয় সূত্র, কেপলারের তৃতীয় সূত্র, কেপলারের তৃতীয় সূত্র হচ্ছে যে আবর্তনকালের বর্গ কি হয়? গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তাহলে আবর্তনকালের বর্গ হচ্ছে টি স্কোয়ার, কার? গড় দূরত্ব যদি আর ধরি, আর এর ঘনফলের সমানুপাতিক। এটা ছিল কেপলারের থার্ড ল। আমরা কিন্তু এগুলা পড়িয়ে দিয়েছি যে আপনাদের কেপলারের থার্ড লটা কীভাবে আসে। তো সেখান থেকে আমরা এই ইকুয়েশনটা কিন্তু লিখতে পারি। এখন এখান থেকে যদি আমি সমানুপাতিক চিহ্ন তুলে দিতে চাই, যখনই কোনো ইকুয়েশন থেকে সমানুপাতিক তুলে দেবেন আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই এখানে একটা সমান চিহ্ন আসবে এবং একটা ধ্রুবক আসবে। দেখুন আমি যদি এই লাইনটাকে আবার একটু লিখতে চাই, সমানুপাতিক চিহ্নকে তুলে দিয়ে আমি সমান চিহ্ন নিয়ে আসলাম। এখন সমান চিহ্ন তো আমি আনলাম, কিন্তু আমার সমানুপাতিক চিহ্ন ছিল, ফলে আমার একটা কি করতে হবে? ধ্রুবক আনতে হবে। সেই ধ্রুবকটা আমি জানি না বিধায় কে ধরলাম, অর্থাৎ আর কিউব। তাহলে ধ্রুবকটা হচ্ছে কে, ঠিক আছে? এখন এই কেটাকে আমরা এভাবে রেখে আমরা এটাকে 4 নং সমীকরণ দিতে পারি, যেখানে কে একটি ধ্রুবক। এখন খেয়াল করেন, আমাদের এই যে 4 নং সমীকরণ আমরা পেলাম, 4 নং সমীকরণে আমরা কি পেলাম? আসলে আমরা পেলাম আবর্তনকালের বর্গের মান, অর্থাৎ টি স্কোয়ারের মান। টি স্কোয়ারের মান কি আমাদের কোথাও ছিল? দেখাই, আগের 3 নং যে সমীকরণটা আমাদের ছিল, সেই 3 নং সমীকরণের নিচে কিন্তু আমার টি স্কোয়ারের ভ্যালু আছে। ফলে ওই যে 4 নং ইকুয়েশনে আমরা যেই কে আর কিউব পেলাম, এখানে টি স্কোয়ারের পরিবর্তে কে আর কিউব বসিয়ে দিতে পারি চাইলে। আমরা সেই কাজটাই করব। দেখুন এই কাজটা হচ্ছে যে এফ ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার এম আর ডিভাইডেড বাই টি স্কোয়ার ছিল, সেই টি স্কোয়ারের পরিবর্তে আমরা কে আর কিউব বসিয়ে দিলাম এই যে এখানে। অর্থাৎ 2 নং এবং সরি এখানে 2 নং হবে না, এখানে হবে 3 নং এবং 4 নং সমীকরণ হতে পাই, ঠিক আছে? আপনারা একটু কারেকশন করে নেবেন, এখানে 3 নং এবং 4 নং সমীকরণ হবে। তো এরপরে দেখুন উপরে হচ্ছে আর নিচে হচ্ছে আর কিউব, তার মানে একটা আর কেটে যায়, ফলে নিচে থাকে স্কোয়ার। তাহলে উপরে 4 পাই এম কে আর স্কোয়ার, সরি এখানে আরেকটা কাজ করতে হবে, সেখানে হচ্ছে পাইয়ের উপরে একটা স্কোয়ার দিয়ে দিবেন। অর্থাৎ আমি যদি ইকুয়েশনটা এইভাবে লিখে দিই, 4 পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই কে আর স্কোয়ার, এটা হবে আমাদের 5 নং সমীকরণ, ঠিক আছে? আমি একটু কারেকশন করে দিলাম, এখানে হচ্ছে স্কোয়ারটা মিসিং হয়ে গেছে, এটা আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, তাহলে এই যে 4 পাই স্কোয়ার আর নিচে হচ্ছে কে, এই 4 পাই স্কোয়ার এবং কে এটা একটা সমানুপাতিক ধ্রুবকের মতো আমরা চিন্তা করতে পারি। এখানে 4 পাই স্কোয়ার কে একটি সমানুপাতিক ধ্রুবক, এবং এই ধ্রুবককে আমরা জিএম ধরা যাক বা ধরতে পারি। অর্থাৎ এই 4 পাই স্কোয়ারকে আমরা জিএম ধরতে পারি।
তাহলে 5 নং সমীকরণে যদি 4πk² আমরা শুধু gm ধরে ফেলি, তাহলে কি হবে সেটা আমরা দেখতেছি। যেখানে g একটি ধ্রুবক এবং m হচ্ছে সূর্যের ভর, ঠিক আছে। এই যে g একটা ধ্রুবক এবং m হচ্ছে কি সূর্যের ভর, অর্থাৎ সমীকরণ 5 নংকে নিম্নরূপে লেখা যায়। সমীকরণ 5 নংকে কিভাবে লেখা যায়? সমীকরণ 5 নংকে এইখানে লেখা যায় F = gmm/r²। অর্থাৎ এইখানে সমীকরণ 5 নংকে আমরা একটা কাজ করি, আমরা 4π² / k এটাকে আলাদা রাখলাম, m/r² কে আলাদা করলাম। আমরা একটু আগে দেখলাম যে 4π² কে আমরা কি করতে পারি, সমানুপাতিক ধ্রুবক হিসেবে ধরে gm লিখতে পারি। তাহলে এটাকে যদি আমি gm লিখি, আর আমার পাশে আছে কত m/r², আর বাম পাশে আমাদের কি ছিল f ছিল, ফলে আমরা বলতে পারি যে এটা f নাকি। তাহলে আমরা বলতে পারি সুতরাং F = gmm/r²। এই যে mটাকে উপরে নিয়ে নিলাম, ফলে এইটা এখন কি হয়ে গেল, নিউটনের মহাকর্ষ সূত্রের একদম সেই রূপটাই চলে আসলো। তাহলে আমরা বলতে পারি যে এটাই হচ্ছে কি নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে পরীক্ষায় যদি আসে কেপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্র প্রতিপাদন করো, তাহলে আপনারা কি করবেন, একদম এইখান থেকে লেখা শুরু করে শেষ পর্যন্ত এইখানে লিখলেই আপনাদের এই প্রশ্নের অ্যান্সার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর এক্সট্রা কোনো কিছু লিখতে হবে না, আর কিছু অ্যাডও করতে হবে না, আবার এখান থেকে কিছু বাদও দিতে পারবেন না, কারণ যতটুকু কমানো যায় সেই ততটুকু অংশই কিন্তু আমি এখানে রেখেছি। তো যাই হোক, এই প্রশ্নটা যদি এরকম বলে যে কেপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্র প্রতিপাদন করো, অথবা এটার আরও দু একটা ফর্মে যদি পরীক্ষায় মানে চায়, যে এভাবে বলতে পারে যে t² সমানুপাতিক r³ হতে দেখাও যে F = কত gmm/r², ঠিক আছে। যেখানে প্রতীকগুলো কি করে, প্রচলিত অর্থ বহন করে, প্রচলিত অর্থ বহন করে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার টাইপ প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে কেপলারের সূত্রতে, এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। ধরেন কেপলারের সূত্র হতে নিউটনের মহাকর্ষ সূত্র প্রতিপাদন করো, সরাসরি যেটা হেডলাইনে দেওয়া আছে ওইভাবে। অথবা যদি এরকম বলে t² সমানুপাতিক r³, এখানে স্কোয়ার দিয়ে ফেলছি না, r³ হতে দেখাও যে F = gmm/r², যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। এটা হচ্ছে 2 নাম্বার টাইপ। মানে একই প্রশ্ন আসলে আপনাদের যদি ঘুরিয়ে দেয়, কিভাবে আপনারা বুঝতে পারবেন যে এটা এই প্রশ্নটাই আসলে আমাদের স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা আমরা ফেস করেছি। তারা আসলে প্রশ্নটার একটু ঘুরিয়ে দিলে পরীক্ষায় তারা বুঝতে পারে না যে এটা একই অ্যান্সার, এই অ্যান্সারটাই আসলে। তো আমরা এবার আপনাদের জন্য বলে দিচ্ছি যে এটার এই ফর্মেও আসতে পারে, ঠিক আছে। অথবা আবার এইভাবেও বলতে পারে যে নিউটনের কেপলারের কোন সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্রটি প্রতিপাদন করে যায় গাণিতিকভাবে দেখাও, এটাও বলতে পারে যে কেপলারের কোন সূত্র হতে নিউটনের মহাকর্ষ সূত্র পাওয়া যায় গাণিতিকভাবে দেখাও, এটাও বলতে পারে। গাণিতিকভাবে দেখানো মানে এই যে আমরা যে ইকুয়েশনটা সলভ করলাম এটাই গাণিতিকভাবে দেখানো। এটা হচ্ছে 3 নাম্বার টাইপ। তারপরে আবার এরকম বলতে পারে যে গ্রহের গতি সংক্রান্ত সূত্র থেকে মহাকর্ষ সূত্রটি প্রতিপাদন করো। 4 নাম্বার প্রশ্নের টাইপটা আমি লিখে দেই, গ্রহের গতি সংক্রান্ত সূত্র থেকে মহাকর্ষ মানে নিউটনের নামটা এখানে থাকতেও পারে, নাও থাকতে পারে, মহাকর্ষ সূত্রটি প্রতিপাদন করো, মহাকর্ষ সূত্রটি প্রতিপাদন
করো। এখন এই যে আমি 4টা প্রশ্ন লিখে দিলাম, 1টা 2টা 3টা 4টা, এই 4টা প্রশ্নের অ্যান্সার একদম হুবহু আজকের এই ক্লাসটা যতটুকু পড়িয়েছি ততটুকুই। তাহলে আপনারা কি বুঝতে পারলেন যে প্রশ্ন পরীক্ষায় যদি ঘুরিয়েও দেয়, আসলে সে চাচ্ছেটা কি, সে কি চাচ্ছে? যদি সেই চাওয়াটা আপনার কোনো মানে পরিচিত কোনো সমাধানের সাথে যদি মিলে যায়, তাহলে সেটা কিন্তু পরীক্ষায় অ্যান্সার করে দিতে পারবেন আপনারা। কারণ অনেক সময় স্টুডেন্টরা দেখতে পারে যে প্রশ্ন ঘুরিয়ে দিলে মনে করে যে কমন পড়েনি, যখন বাসায় আসে আমাদের সাথে যোগাযোগ করে, তখন আমরা যখন বলি যে এটা তো এইটারই সমাধান, তোমরা কেন লিখে নয়, ওরা তখন বলে যে ভাইয়া এটা তো আমি পড়ে গেছি কিন্তু ধরতে পারিনি। তো আপনারা আশা করি এরকম কোনো সমস্যা ফেস করবেন না। এর এখন থেকে আপনারা এরকম খেয়াল রাখবেন যে একটা প্রশ্ন আসলে সেম, তার মূল ভাব সেম একই রেখে বিভিন্ন রকমের কি করতে পারে, এখানে বিন্যাস সমাবেশ করে প্রশ্নটা আপনাকে উল্লেখ করে দিতে পারে। তাহলে এখানে যতই কারসাজি করুক, তার মূল ভাবটা কি সেটা কিন্তু ধরতে হবে। তাহলে আজকে এতটুকুই থাকলো, পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।